বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন আইজিপি। গোয়েন্দাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন অপরাধ বিজ্ঞানীদের। চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার প্রধান গ্রেনেড বিস্ফোরণে নিহত বলছে পুলিশ। গ্রেনেড ও অস্ত্রসহ আরও 4 সদস্য আটক। রাজধানীতে নিজ বাসা থেকে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান খুনের ঘটনায় মামলা হয়নি এখনো। কারোর সাথে বিরোধ ছিল না দাবি পরিবারের। চলতি বছরেই 7% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ প্রধানমন্ত্রীর। বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান। এবং নিষেধাজ্ঞার পরও মহাসড়কে এখনও চলছে 3 চাকার ঝুঁকিপূর্ণ যানবাহন। বাস চালকরা ক্ষোভ জানালেও বিকল্প ব্যবস্থার দাবি সিএনজি অটোরিকশা চালকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। বাংলাদেশে বসবাসরত সব বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। এছাড়া 2 বিদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে 2 বিদেশি নাগরিক হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার কিংবা শনাক্ত করতে না পারায় গোয়েন্দাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিজ্ঞানীরা। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত কর্মপরিকল্পনা নেয়ারও তাগিদ দেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশানের কূটনৈতিক পাড়ায় 28 সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার রেশ কাটতে না কাটতেই 3রা অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক ওনিও হোশি। এ অবস্থায় জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কটি পশ্চিমা দেশ বাংলাদেশে বসবাসরত তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে। বাংলাদেশে নির্ধারিত ক্রিকেট সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। পুলিশ মহাপরিদর্শক বলছেন, দেশে থাকা সব বিদেশি নাগরিকের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন তারা। বিদেশিদের নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছি। করণীয় হচ্ছে যে সমন্বিত কর্ম পরিকল্পনা, এবং আপনাকে অ্যাসেস করতে হবে যে কারা এটা করছে এবং হুমকিটা কত বিস্তৃত। এখানে উদ্বেগ উৎকণ্ঠা হওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে। পুলিশকে আমাদের সবসময় নতুন চ্যালেঞ্জ আসে এবং সেই চ্যালেঞ্জ আমরা অত্যন্ত সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে, দক্ষতার সাথে আমরা সেগুলি মোকাবেলা অতীত করেছি, এবারও করব। পুলিশ প্রধান আরো বলেন, 2 বিদেশি নাগরিক হত্যা মামলা বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন তারা। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। তবে 1 সপ্তাহে তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় গোয়েন্দাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিশ্লেষকরা। যে সমস্ত ক্রিমিনালরা আমরা সাসপেক্ট করছি যে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাদের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছি, তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতেছি, চেষ্টা করতেছি। যারা অতীতে বিভিন্ন কিলিং মিশনে ছিল, এখন বের হয়ে তারা ভাড়ায় বিভিন্ন গোষ্ঠী কর্তৃক ভাড়ায় হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, এই ধরনের কিছু তালিকাও আমাদের কাছে আছে, সেগুলি নিয়ে আমরা কাজ করতেছি। গোয়েন্দাদের কাজ কি? যে তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, যে কোনো সাবভার্সিভ অ্যাক্টিভিটি যদি কেউ প্ল্যান করে থাকে সেই সম্পর্কে আপনি তথ্য সংগ্রহ করা। তা আপনি তো সব জায়গায় আপনি ব্যর্থ। এতগুলো হত্যাকাণ্ড হয়ে গেল, কারা করেছে, কারা এর সাথে সম্পৃক্ত, আপনি সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারছেন না। তিনি আরো বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সব ধরনের প্রভাবমুক্ত অবস্থায় কাজ করতে দেওয়ার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্যকে অস্ত্র এবং গ্রেনেড সহ আটকের পর তাদের নিয়ে অভিযান চালানোর সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছে জেএমবির সামরিক শাখার প্রধান জাবেদ। ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত টানা 8 ঘণ্টা নগরীর কর্ণফুলীর আজিমপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় জেএমবির সামরিক প্রধান জাবেদ সহ 5 জনকে আটক করা হয়। এদিকে চট্টগ্রামের সদরঘাটে ট্রিপল মার্ডার এবং বায়াজিদ মাজারে জোড়া খুনের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। এ দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে জেএমবির 3 সদস্যকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ জানায়, কর্ণফুলীর খোয়াজনগর থেকে সোমবার আটকের পর জাবেদকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে জাবেদ বায়েজিদ এলাকার একটি আস্তানায় গ্যানেট রাখার কথা স্বীকার করে। এরপর তাকে নিয়ে মঙ্গলবার ভোরে গ্যানেট উদ্ধারে গেলে দেখিয়ে দেওয়ার কথা বলে সে নিজে গ্যানেটের বিস্ফোরণ ঘটিয়ে দেয়।
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তার কাছে যে গ্রেনেড ছিল, হ্যান্ড গ্রেনেড, এটা সে নিরাপত্তার জন্য এক জায়গায় রেখেছে, একটা খেজুর গাছের নিচে ড্রেনের পাশে। আমরা সেখানে ওকে নিয়ে সেখানে গিয়ে সেটা রিকভার করতে গিয়ে ওই গ্রেনেডটার বিস্ফোরণে সে আহত হয়। এদিকে গত 23 সেপ্টেম্বর রাতে নগরীর সদরঘাটে র্যাকেট ব্যান্ড কিজারা ডিলার প্রতিষ্ঠানে 3 জন এবং 4 সেপ্টেম্বর বাইজিদের মাজারে 2 জন নিহত হওয়ার ঘটনার সাথে জেএমবি জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। বিশেষ করে সোমবার কর্ণফুলী এলাকা থেকে জাবেদ ছাড়া যে বাকি 4 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে 3 জন সরাসরি এই 2টি ঘটনায় জড়িত ছিল। এর মধ্যে মাজারে 2 জনকে খুন করেছিল জেএমবি সদস্য বাবু। এরা উভয় জঙ্গি সংগঠনের সদস্য। আমরা যে তথ্য পেয়েছি যে ওরা সদর এই বাইজিদ মার্ডারে একজনই জড়িত ছিল, তাকে আমরা অ্যারেস্ট করেছি, সে বাবু। এবং সদরঘাট মার্ডারে যারা ছিল তার ভেতর থেকে 2 জন তো মারা গেছে, আর যারা ছিল তাদের ভেতর থেকে 2 জন অ্যারেস্ট আছে। এর আগে সোমবার বিকেল থেকে রাত 11টা পর্যন্ত টানা 8 ঘন্টা অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ জেএমবি সামরিক প্রধান জাবেদ এবং 4 আত্মঘাতী সদস্যকে অস্ত্র ও গ্রেনেড সহ আটক করেছিল। উদ্ধারকৃত গ্রেনেডগুলো রাতে নিষ্ক্রিয় করে পুলিশ। এই সময় গ্রেনেডের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গোপন তথ্যের ভিত্তিতে এখানে আমাদের ডিবি টিম একটা অভিযান পরিচালনা করার পরে এখানে যে বাসার ভিতরে আপনার 3 জনকে গ্রেপ্তার করি এবং এখানে বেশ কিছু অস্ত্র আছে। উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর রাতে সদরঘাটে টাকা ছিনতাইয়ের সময় জনতার প্রতিরোধ এবং বোমার বিস্ফোরণে জেএমবি 2 সদস্য নিহত হয়। পরবর্তীতে আহত অবস্থায় মারা যায় প্রতিষ্ঠানটির ম্যানেজার সত্যগোপাল ভৌমিক। এছাড়া 4 সেপ্টেম্বর দুপুরে বাইজিদের একটি মাজারে ঢুকে জবাই করে হত্যা করা হয়েছিল 2 জনকে। এসব ঘটনায় মোট 3টি মামলা দায়ের করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বাড্ডায় নিজ বাসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান খুনের ঘটনায় মামলা হয়নি এখনো। গত রাতে তার বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। বাসার গোডাউন ভাড়া নেওয়ার কথা বলে আসা অস্ত্রধারী একদল দুর্বৃত্ত পরিবারের সদস্যদের জিম্মি করে এ হত্যাকাণ্ড ঘটায়। ঘটনা তদন্তে মাঠে নামলেও এখনো পর্যন্ত কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। তবে তারা জানিয়েছে হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীর মধ্যবাড্ডার গোদারাঘাট এলাকার 6তলা এই বাসার 3 তলায় থাকতেন পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাসার 2 তলায় স্থাপিত খানকা শরীফে নিয়মিত জিকির আজকার করতেন তিনি। সোমবার রাত 8টার দিকে 10-12 জন অজ্ঞাত যুবক আসে বাসার গোডাউন ভাড়া নিতে। বাসায় ঢুকে তারা প্রথমে পরিবারের লোকজনকে বেঁধে ফেলে। সবাইকে আটকে রেখে খিজির খানকে ছুরিকাঘাত করে 2 তলার খানকা শরীফে এনে হত্যা করে তারা। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরে গৃহকর্মীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। উপর থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে, তারপরে মানিক বলতেছে উপরে ডাকাত ঢুকছে। দৌড়ে গেছি, ইতিমধ্যে কাজের বুয়া দৌড়ে নামছে, তার গলায় একটা নেকটা বান্ধা। আর আমি বলছি কি হয়েছে বুয়া, কলে মামা নাই। তারা ভয় করছে যে আমরা নিব, ভাড়া নিব, আপনারা ভাড়া দিবেন কিনা। তো ঠিক আছে, নেগোসিয়েশন হলে ভাড়া দেওয়া যাবে, সেটা নিয়ে কথা বলার জন্য আজকে তারা এসছে। কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা বা জেদ ছিল এটা আমাদের জানা ছিল না। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আসেন ঘটনাস্থলে। হত্যাকাণ্ডের ব্যাপারে এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। তো প্রাথমিকভাবে আমাদের কাছে এটা একটা হত্যাকাণ্ডই বলে প্রতিমান হচ্ছে। এটা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা এই হত্যাকাণ্ডের সাথে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্ত শেষে রাত 12:30টার দিকে বাসা থেকে বের করা হয় খিজির খানের মরদেহ। ময়নাতদন্তের জন্য লাশটি পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিহত খিজির খানের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না বলে জানিয়েছেন তার ছোট ছেলে আশরাফুল ইসলাম। এমনকি ধর্মীয় মতাদর্শগত দ্বন্দ্ব ছিল না বলেও দাবি তার। সকালে বাড্ডায় খিজির খানের বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। না, সন্দেহ করার মতন কাউকে পাচ্ছি না। জানতে আসছে কেউ কেউ যে আপনাদের মতাদর্শ কি, তারা যা শুনছে আব্বার কাছ থেকে শুনে খুশি হয়ে চলে গেছে। এরকমই সবসময় আমরা দেখে আসছি, দ্বন্দ্ব কারোর সাথে হয়নি কখনো। আমার দাদা যেহেতু আমাদের সবার পীর ছিলেন, তার মাজার আছে, আমরা সেখানে যাই, সেখানে দৌত করি, মাহফিল করি। আমি 4 জনকে দেখছি সিঁড়ি দিয়ে উঠতে, কিন্তু অত ভালোভাবে তাকানো হয়নি, কারণ আমাদের বাসায় এরকম আননোন লোক সবসময়ই আসে আব্বার সাথে কথা বলতে। তাকানোর অভ্যাস নাই কখনো। কিছু বলে ঢোকা লাগে না আমাদের বাসায়, আপনি বুঝতে পারতেছেন না ব্যাপারটা। ওই হুজুরের সাথে কথা বলবো বললেই সবাই এখানে এন্ট্রি হতে পারে।
উঁচু দুই পর্বতের মাঝখানে গভীর গিরিখাত, আর তার উপর পানির মতো স্বচ্ছ কাচের সেতু। কল্পনায় সুন্দর হলেও কাচের মিশ্রণে তৈরি সেতুটি রীতিমতো ভীতিকর। চীনা প্রকৌশলীদের নির্মিত এমনই এক সেতুর খবর থাকছে সংবাদের শেষাংশে। উন্নয়নের ধারাবাহিকতায় চলতি বছরেই 7% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থ বছরের একনেকের নবম বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। একনেকের বৈঠকে 1,500 কোটি টাকা ব্যয়ে 4 টায়ার ডেটা সেন্টার স্থাপন সহ 2,500 কোটি টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে ব্যয় হবে 1,089 কোটি 54 লাখ টাকা। প্রকল্প সাহায্য ধরা হয়েছে 1,385 কোটি 41 লাখ টাকা। বৈঠকে বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণের সমর্থন সেটা আমরা পেয়েছি, যে কারণে আজকে এই যে অর্জনগুলো তো আমার না, এটা আপনাদের সকলে, আর এটা তো আমরা উৎসর্গ করে দিয়েছি বাংলাদেশের জনগণকে। তো আমি আপনাদেরও ধন্যবাদ জানাই যে এই যে সহযোগিতা আপনারা করে যাচ্ছেন, কারণ আমার একটাই তো লক্ষ্য যে বাংলাদেশটাকে একটা মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করা, বাংলাদেশের আত্মসহযোগী উন্নতি করা। কারণ আমরা স্বাধীন জাতি, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন তিনি নিজের জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন শুধু বাংলাদেশের মানুষের জন্য। এবং একটা কথা উনি বলতেন যে উনি দুঃখী মানুষের মধ্যে হাসি ফোটাতে চান, অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদা, অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলি ব্যবস্থা করতে চান। আমি মনে করি এটা আমার একটা কর্তব্য, দেশের জন্য, জাতির জন্য। আমাদের লক্ষ্য থাকবে আমরা যে 7% প্রবৃদ্ধি নির্দিষ্ট করেছি, এবার আমরা সেটা অর্জন করব। চট্টগ্রামে জেএমবির 5 সদস্যকে আটক এবং গ্রেনেড বিস্ফোরণে জেএমবির সামরিক শাখার প্রধান তৌফিকুল ইসলাম জাবেদ নিহতের ঘটনায় লালদিঘিতে সিএমপির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করছেন অতিরিক্ত পুলিশ কমিশনার AKM শহীদুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 3 জন মারা যায়, 2 জন ছিনতাইকারী এবং যার কাছে ছিনতাই করা হয়েছিল টাকা, সেই 3 জন যে মারা যায় এই ঘটনায়ও এরা সম্পৃক্ত। এবং ওই ঘটনাস্থলে যে 2টি অস্ত্র পাওয়া যায়, একটা অস্ত্রের বাট ছিল না, AK-22, সেই বাটটি কিন্তু আমরা যে গতকালকে যে আসামিদের ধরি তাদের কাছ থেকে সেটা আমরা উদ্ধার করি। অর্থাৎ বাইজিদ এলাকার যে ডাবল মার্ডার এবং সদরঘাট এলাকার যে ট্রিপল মার্ডারের ঘটনা যে সংঘটিত হয়, এর পিছনেও এই গ্রুপের আমরা যে গ্রেপ্তার করেছি এদের হাত আছে। এদের যারা অন্যান্য যারা আসামি, প্রাথমিকভাবে জানা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের সদস্য। এই ব্যাপারে আমাদের অনুসন্ধান চলতেছে, এর সঙ্গে যারা সম্পৃক্ত তাদের গ্রেপ্তার এবং আরো অস্ত্র উদ্ধারের অভিযান আমাদের অব্যাহত আছে। না, এটা এখন পর্যন্ত আমরা যতটুকু আমাদের অনুসন্ধানে জানতে পারছি তারা নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের সদস্য। এটা আপনার আমাদের তদন্ত অব্যাহত আছে, চলতেছে। আমরা এই বিষয়ে বিশদ তদন্তের পরে পরবর্তীতে আমরা এটা আপনাদেরকে জানাতে পারবো। তা আমরা আপনাদেরকে বিশেষ করে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই যে আমাদের বিভিন্ন কাজে আপনারা সহায়তা করেন এবং এই সমস্ত তথ্যগুলি আপনারা জাতিকে জানান, যার জন্য মানুষের মধ্যে। চট্টগ্রামে জেএমবির 5 সদস্যকে আটক এবং গ্রেনেড বিস্ফোরণে জেএমবির সামরিক শাখার প্রধান তৌফিকুল ইসলাম জাবেদ নিহতের ঘটনায় চট্টগ্রামের সিএমপিতে ব্রিফিং করছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার AKM শহীদুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ। চুক্তি নিয়ে ঢাকা দিল্লি যৌথ সম্মেলন শুরু হয়েছে। 3 দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের 16 সদস্যের প্রতিনিধি দল। এই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর হয়ে গতকাল ভারতের চ্যাংড়াবান্ধায় প্রবেশ করে। এ সময় ভারতীয় প্রতিনিধি দল তাদের স্বাগত জানায়। পরে সড়ক পথে তারা দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা করেন। ভারত যেতে আগ্রহী ছিটমহলবাসীদের ব্যাপারটি সহ
বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে যৌথ সম্মেলনে। বাংলাদেশের ভিতরে যে ভারতীয় ছিটমহলগুলো ছিল সেই ছিটমহলের বাসিন্দাদের ভিতরে আমাদের হিসেব অনুযায়ী 87 জন ছিটমহলবাসী ভারতীয় ছিটমহলের অধিবাসী, যেটা কিনা বাংলাদেশের অংশ হয়ে গেল। ওনারা ভারতের মূল ভূখণ্ডে যাবে। সেই সাথে অন্যান্য যে সমস্ত ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের অন্যান্য যে সমস্ত ইস্যুস কিঞ্চিত অনিষ্পন্ন আছে, সবই হয়ে গেছে প্রায়। সেই বিষয়গুলো সুষ্ঠুভাবে সমাধানের জন্যই আমাদের এই মিছিল। সময় সংবাদে আরো থাকছে। পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তি নিয়ে দুশ্চিন্তায় রাজশাহীর শিক্ষার্থীরা। আসন সংখ্যা বাড়ানোর দাবি, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তাগিদ শিক্ষাবিদদের। সরকারি নিষেধাজ্ঞার পরও মহাসড়কে এখনও চলছে সিএনজি অটোরিকশা সহ ঝুঁকিপূর্ণ যানবাহন। নিয়মনীতির তোয়াক্কা না করে 3 চাকার যানবাহন চলাচলে ক্ষোভ জানিয়েছেন বাস চালকরা। অটোরিকশা চালক ও যাত্রীদের দাবি, পর্যাপ্ত বিকল্প যান না থাকায় নিষেধাজ্ঞা এবং ঝুঁকি নিতে হচ্ছে তাদেরকে। সাইফুল ইসলাম জুয়েলের প্রতিবেদন। টাঙ্গাইলের মহাসড়কে সিএনজি চালান শফিক। জীবনের ঝুঁকি জেনেও আইন অমান্য করেই সংসারের চাকা ঘোরাতে প্রতিদিনই নামছেন মহাসড়কে। কেন আইন অমান্য করে নিষিদ্ধ এই যানটি চালাচ্ছেন, এমন প্রশ্ন করতেই উল্টো প্রশ্ন ছুড়লেন, সরকারের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা না করে কেন তার জীবন জীবিকার যানটিকে বেআইনি করা হলো। আগে কামাই করতাম 2000, এখন কামাই করি 200-300। এটা যদি কিস্তি দেবো না খাবো আমরা। 300 টাকা টিপ নিয়ে গেছি বাসায়, 200 টাকায় পুলিশে দিছি, 100 টাকার গ্যাস বসি, তাহলে আমাদের কষ্টটাই বৃথা। শফিকের মতে দেশের কয়েক লাখ মানুষের জীবন জীবিকা চলে এই 3 চাকার যানের উপর নির্ভর করেই। কিন্তু গত ঈদের সময় 15 থেকে 24 জুলাই 10 দিনে দেশের বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় পড়ার কারণে প্রাণ হারায় 18 জন। এসব ঘটনায় আলোচনায় উঠে আসে মহাসড়কে ঝুঁকিপূর্ণ 3 চাকার অটোরিকশা চলার প্রসঙ্গটি। এরই ধারাবাহিকতায় আগস্ট মাসে মহাসড়কে অটোরিকশা বন্ধের ঘোষণা দেন সরকার। কিন্তু হুট করে সরকারি ঘোষণা, সেই সাথে এই পেশার সাথে জড়িতদের জন্য বিকল্প ব্যবস্থা না করায় নিষেধাজ্ঞা অমান্য করেই যান চালাচ্ছেন চালকরা। প্রতি মাসে এলে 1200 টাকা কিস্তি, প্রতি সপ্তাহে কিস্তি। এই কিস্তিটা দেয় কারা? সরকার কি দিবে আমারে? রিক্সের উপর চালাইতেছি, জানের মেয়া করি না এখন। বেসলার আমাদের চলা কষ্ট, বউ পোলান আছে, বাপ মা আছে, আমরা কি করব, কি করে খাবো? বিকল্প যান না থাকায় যাত্রীরাও কম দূরত্বের জায়গাগুলোতে বাধ্য হয়ে চড়ছেন অটোরিকশায়। হাই রোডের বাসগুলো আমাদেরকে নিয়ে যাবে, 5 মিনিটের রাস্তা দিয়ে আসবে, পৌঁছাইতে আসে। আমাদের বিকল্প আমরা তো হাইটে যাওয়া সম্ভব না, তো ঝুঁকি নিয়ে উঠছি। তাছাড়া তো অন্য কোনো স্কিম নাই আসার মতন, ঠিক আছে? আমাদের তো যাতায়াত করতে হইব। এদিকে দুর্ঘটনার জন্য 3 চাকার চালকদেরই দায়ী করছেন বাস চালকরা। সাইড দিতে দেরি হয়, ওরা খুব পেরাবেরা করে। আমার ওভারটেক করার চাই, আমরা মনে করি যে একটা গাড়ি আছে সাইড জন্য, ওরা বাম সাইড থেকে রং সাইডে যাওয়ার লয়, এই কারণে দুর্ঘটনা ঘটে আর কি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, টাঙ্গাইল। বান্দরবানে অপহৃত 2 ব্যবসায়ীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতরাতে আলীকদম উপজেলার কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু নাহা জানান, অপহৃতদের উদ্ধারে গতকাল সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। পরে রাতে কচ্ছপিয়া এলাকা থেকে কক্সবাজারের 2 ব্যবসায়ী সাইফুল ও আহমদকে উদ্ধার করে তাদের আলীকদম থানায় নেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গত রোববার সকালে ঝিড়ি এলাকা থেকে অস্ত্রধারী কয়েকজন 2 ব্যবসায়ীকে অপহরণ করে। গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানিয়েছে, সকাল 6:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত ও আহত হন অন্তত 5 জন। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে হেলপার সহ মারা যান 2 জন। এতে আহত হন আরও 5 যাত্রী। একই এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আরও 1 নারী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীতে আসন সংখ্যা সীমিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন শিক্ষার্থীরা। এজন্য অভিভাবকেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে শিক্ষাবিদরা মনে করেন, এই সংকট কাটাতে হলে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর সব শিক্ষার্থীর স্বপ্ন থাকে ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 52টি বিভাগে 4,348 এবং রুয়েটে 12টি বিভাগে মোট 815টি আসন রয়েছে। শুধু রাজশাহী শিক্ষা বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে 5,250 জন শিক্ষার্থী। যে হারে ভালো ফলাফলের সংখ্যা বাড়ছে সে তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা বাড়ছে না। এতে শিক্ষার্থীরা ভর্তি নিয়ে চিন্তিত। সামনে আমাদের ভর্তি যুদ্ধ মানে অ্যাডমিশন পরীক্ষা, এখন আমরা এই বিষয়ে অনেক চিন্তিত। সবারই টার্গেট আছে যে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স নেবে, সেই হিসেবে দুশ্চিন্তায় আছে, তারপরে প্রিপারেশন নিচ্ছে, দেখা যাক কি হয়। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। তারা চান্স পাবে কিনা এ নিয়ে আমরা খুব হতাশাগ্রস্ত। অভিভাবকেরা তো চিন্তিত আছে যে ভালো স্টুডেন্টরা চান্স পাচ্ছে না ভালো জায়গায়, তার জন্য হয়তো বা আরো সিটগুলো বাড়ানো দরকার। তবে সংকট কাটাতে আসন সংখ্যা বাড়ানো ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর জোর দিলেন এই শিক্ষাবিদ। সুযোগ সৃষ্টির জন্য নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং যে বর্তমানে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে আসন সংখ্যা বাড়িয়ে এই সুযোগ সৃষ্টি করতে হবে। গত শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে 43 জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে 7 জন শিক্ষার্থী। আগামী 9 নভেম্বর থেকে শুরু হয়ে 12 নভেম্বর পর্যন্ত চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আর রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 14 নভেম্বর। ইতিমধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দখল হয়ে গেছে বরিশাল নগরীর বেশিরভাগ খাল, যা আছে তাও এখন সরু। এ কারণে অল্প বৃষ্টিতেই নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এ অবস্থায় খালগুলো উদ্ধার ও খননের দাবি জানিয়েছেন নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির নেতারা। অবশ্য মেয়র বলছেন অর্থ বরাদ্দ পেলেই শুরু হবে খাল খনন ও উদ্ধার কাজ। আমিনুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। স্বাধীনতার সময় তৎকালীন বরিশাল পৌর এলাকায় খালের সংখ্যা ছিল 22টি। এখন সেই খালের সংখ্যা 8টিতে নেমে এসেছে। যে খালগুলো আছে তাও দখলের কারণে সরু এবং খননের অভাবে ভরাট হয়ে গেছে। এতে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বেশি বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। যেখানে দাঁড়িয়ে আছি এটা একসময় খাল ছিল এবং এই খালের নাম ছিল নবগ্রাম খাল। এই খালে এখন অনেকগুলো ভবন হয়েছে, খালটি ভরাট হয়েছে। আমি এই খালে নৌকা চলাচল করতে দেখিয়েছি, এখন এই খাল নষ্ট হয়ে গেছে। খালে আমরা দেখছি এখানে আমাদের ব্রিজ ছিল এবং পানি নিষ্কাশন হয়েছে এবং বড় বড় নৌকা আসতো। খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে বরিশাল শহরে রাস্তাঘাট ডুবে যায়। আমরা এই সমস্যার আশু সমাধান চাই। এদিকে খালগুলো উদ্ধার ও খননের দাবি জানিয়েছেন নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির এই নেতা। তবে অর্থ বরাদ্দ পেলে খাল খনন ও উদ্ধার কাজ শুরু হবে বলে জানালেন মেয়র। আজকে সকল খালগুলো ক্রমান্বয়ে মৃতপ্রায়। আমরা এই খালগুলো উদ্ধার, সংস্কার এবং খননের দাবিতে আমরা বরিশালে আন্দোলন করেছি। সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে অবিলম্বে খালগুলো খনন এবং সংস্কার উন্নয়ন করুন। এভাবে অর্থ যোগানের চেষ্টা চলছে। সেই লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় ও দাতা সংস্থার সাথে আলাপ আলোচনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির মধ্যে ওই দাতা সংস্থা আমাদের অর্থ দিতে পারে। নগরীর জেল খাল, লাকটিয়া খাল, আমানতগঞ্জ খাল, সাগরদী খাল এবং নবগ্রাম খালের দুপাশ সবচেয়ে বেশি দখলের কবলে পড়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ব্যাংকসহ অর্থনীতির যে কোনো খাতের তুলনায় শেয়ার বাজারের মাধ্যমে মানি লন্ডারিং এর সুযোগ সব থেকে বেশি। তাই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির আগেই এ বিষয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের গ্রাহকদের বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের। তবে গ্রাহকদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছে ব্রোকারেজ হাউসগুলো। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দেশে মানি লন্ডারিং বা মুদ্রা পাচারের বিষয়ে 2002 সালে আইন প্রণয়ন করা হলেও এই আইনে পুঁজিবাজারকে যুক্ত করা হয় 2012 সালে। তবে সাম্প্রতিক সময়ে দেশে ও দেশের বাইরে মানি লন্ডারিং এবং জঙ্গি অর্থায়ন বেড়ে যাওয়ায় পুঁজিবাজার সহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গ্রাহকদের পেশার বিবরণ এবং অর্থের উৎস নিশ্চিত না হয়ে শেয়ার বাজারে বড় ধরনের বিনিয়োগে সতর্ক অবস্থায় থাকারও নির্দেশ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। তবে গ্রাহকদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যাংকের যে সুযোগ রয়েছে তা ব্রোকার হাউসগুলোর জন্য অনেকটাই সীমাবদ্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই জিনিসটা ধরার জন্য মূল জায়গা হলো ব্যাংক। আমি যদি বলি তো ব্যাংক তো তার কোনো খবর আমাকে দেবে না, বিকজ এটা তো সেন্সিটিভ, তার অ্যাকাউন্টে সিক্রেট একটা ম্যাটার। ক্লায়েন্টের টাকা কোত্থেকে আসছে সেই উৎসটা জানার মতো আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নাই। আমরা ইচ্ছা করলেই কারোর নাম আমি বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিব, বিষয়টা এরকম নয়। সো কাজেই এখানে প্যানিক হবার মতো কোনো কিছু নাই। এই মুহূর্ত পর্যন্ত জঙ্গি অর্থায়নের কোনো রকমের কোনো স্কোপ এই মার্কেট থেকে নাই। শেয়ার বাজার অত্যন্ত সংবেদনশীল হওয়া এখানে মানি লন্ডারিং এবং জঙ্গি অর্থায়ন বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাই শেয়ার বাজারে মুদ্রা পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। যদি কোনো টাকা ঝুঁকিপূর্ণ মনে হয় মানি লন্ডারিং বা সন্ত্রাসে অর্থায়ন এই বিষয়ে, তাহলে পরে তারা সাথে সাথে সন্দেহজনক লেনদেন রিপোর্টিং হিসেবে আমাদের কাছে অতি গোপনে তারা রিপোর্ট করবে। এটাই তাদের প্রতি আমাদের নির্দেশনা। বড় অঙ্কের টাকা আসলেই একটা সন্দেহজনক হবে এমনটি মনে করি না কখনোই, কিন্তু একটা অ্যাকাউন্ট খোলার আগে তাকে এই লোকটিকে ভালো করে চিনতে হবে। এটা আমরা যেটা বলি কেওয়াইসি, তার সম্পর্কে আপনি ভালো করে জেনে অ্যাকাউন্ট খুলবেন। এই জন্য তাদেরকে সচেতন থাকতে হবে, তাদের কর্মচারীদেরকে ট্রেনিং দিতে হবে এবং সচেতন থাকতে হবে। তাই মানি লন্ডারিং এবং জঙ্গি অর্থায়ন রোধে শেয়ার বাজারের বিদ্যমান আইন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। প্রয়োজনে আমাদের কাছে রিপোর্ট করতে পারবে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার কুমারখালীতে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে অদৃশ্য সাপের আতঙ্ক। মাথা ঘোরা, বমি, খিঁচুনি সহ নানা উপসর্গ নিয়ে একের পর এক রোগী হাজির হচ্ছেন কবিরাজের বাড়ি। চিকিৎসকরা বলছেন গ্রামীণ কুসংস্কার আর ভ্রান্ত ধারণা থেকে গণমানসিক রোগ নামে একটি অসুখের বিস্তার ঘটেছে। সচেতনতা বৃদ্ধি এই রোগ উপশমের একমাত্র উপায় বলেও জানান তারা। এস এম রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গৃহস্থালির কাজ করতে গিয়ে আর্তচিৎকার করে ওঠেন ঝর্ণা খাতুন। অদৃশ্য সাপের কামড়ে তীব্র যন্ত্রণা অনুভব করছেন বলে দাবি করেন তিনি। এরপর স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে শান্ত করা হয় তাকে। শুনতে অদ্ভুত শোনালেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জাহিদপুর ও এর আশেপাশের শত শত মানুষ এখন আতঙ্কগ্রস্ত অদৃশ্য সাপের ভয়ে। একের পর এক অসুস্থ হচ্ছেন মানুষ। আমার এই লোকটাই সবাল মারলে তো আমি আবার বলছি আমার সবাল মারলে কিসি, এখন দেখতেছি হাসে গাছ জ্বলি যাচ্ছে। তখন ওঝা আবার মুখ দিয়ে বেশি তুলতে লাগলি, তুলতে তখন আমার চোখটাও পরিষ্কার হলে মাথাটা ঘোরাও গেল। কিছু না মাছের কাঠ মতো বিন্দে গেল এখানে। তারপর থেকে মানে জলাপোড়া শুরু হয়ে গেছে, হাত মাত কেমন হয়ে যাচ্ছে, তারপর দেখে কি বিষ উঠে গেছে মাথা পর্যন্ত। বিষাক্ত প্রয়োজন মনে করি আমি আর কি ঝাড়তেছি, এই ঝাড়াকে আল্লাহ ভালো করতেছে। কিছুদিন আগে সাপের কামড়ে একজনের মৃত্যু হলে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। সাপে কামড়াচ্ছে দেখা যাচ্ছে না, উজার গাছ যাচ্ছে কোচে জিন সাপ দেখা যাবে না। গা জ্বালা পোড়া, বমি, পেটে ব্যথা বিভিন্ন কারণে এরকম দেখে সে কিছুক্ষণের পরেই সে মারা যাওয়ার পরেই এলাকায় আতঙ্কটা ছড়িয়ে পড়ে মূলত। তবে চিকিৎসকরা বলছেন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে এক শ্রেণীর প্রতারক। এদিকে সিভিল সার্জন বলছেন এটি একটি মানসিক সমস্যা। এলাকায় মেডিকেল দল গঠন করে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। ওঝা একটু ঝাড়ফুঁকের মাধ্যমে কিছু ফায়দা লুটছে এবং ওঝা যে কাজটা করছে এটা কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। কোনো ডাক্তারের শরণাপন্ন না হয়ে ওঝা বা কবিরাজের শরণাপন্ন হচ্ছে এবং তাদের সেভাবে চিকিৎসা নিচ্ছে। আমাদের জানা মতে এটা ভয়ের কিছু নাই, তবে যেহেতু এটা মনস্তাত্ত্বিক অসুখ, এক রোগী থেকে আর এক রোগী মানসিকভাবেই কিন্তু এই অসুখটা ছড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিনে অন্তত 70 জন মানুষ সাপ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলছেন জনসচেতনতা বৃদ্ধি এই রোগের একমাত্র উপশম। সময় সংবাদ, কুষ্টিয়া। বয়সন্ধিকালীন সময়ে সচেতনতার অভাবের পাশাপাশি বিদ্যমান কুসংস্কারের কারণে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে চট্টগ্রামের কিশোর কিশোরীরা। অতিরিক্ত রক্ষণশীলতায় সমস্যাগুলো যেমন তারা পরিবারের কারো কাছে বলতে পারছে না, তেমনি জড়িয়ে পড়ছে নানা অনৈতিক কর্মকাণ্ডে। এই অবস্থায় বয়সন্ধিকালীন বিষয়গুলো নিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রচার চালানোর মত দিচ্ছেন সমাজবিজ্ঞানীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
রক্ষণশীল জনপদ হিসেবে পরিচিতি রয়েছে 16টি থানা এবং জেলার 16টি উপজেলা নিয়ে গঠিত এই চট্টগ্রামের চলমান এই সমাজ ব্যবস্থায় কৈশোরকাল অতিক্রম করার আগে থেকেই পরিবারের মা এবং বাবার সাথে সুস্পষ্ট দূরত্ব সৃষ্টি হয় সন্তানদের। যেখানে সন্তানরা অভিভাবকদের সাথে বসার চিন্তাই করতে পারেন না, সেখানে বয়ঃসন্ধিকালীন বিষয়গুলো নিয়ে আলোচনা অনেকটা দুরূহ ব্যাপার। এই অবস্থায় কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছে নানা অনৈতিক কর্মকাণ্ডে। মানসিক, তারপর আবেগিক, বিভিন্ন রকমের শারীরিক পরিবর্তন হয়। লজ্জাজনক ব্যাপার হওয়ার কারণে ওগুলা পরিবারকে বলতে পারে না। 11 থেকে 17 এই বছরটি হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই সময়টাতে তাদের যে শারীরিক মানসিক পরিবর্তন ঘটে, স্কুলে এবং তাদের পরিবারে অভিভাবক যারা আছে, মা বাবা, তাদের বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন প্রয়োজন, কারণ এই সময় যদি ইতিবাচক পরিবর্তন না হয়, এটা সারা জীবন তাকে ক্যারি করতে হয়। এক্ষেত্রে স্পর্শকাতর এসব বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে এগিয়ে আসার কথা থাকলো, এখানে তা হচ্ছে না। এটা কোনো অসুখ না, সমস্যা না। এই বিষয়টা অনেক বাবা মা তাদের সাথে আলাপ করে না। সমস্যাটার কারণে মা বাবার সাথে দূরত্ব অনেক বেড়ে যায়, কিন্তু আমাদের উচিত কাছাকাছি আসার, মা বাবার সাথে সবকিছু শেয়ার করা। অসচেতনতার পাশাপাশি বয়ঃসন্ধিকালীন সময়ে নানা কুসংস্কার থাকায় তা দূরীকরণে রাষ্ট্রীয়ভাবে প্রচারণার কথা জানালেন এই সমাজবিজ্ঞানী। শিক্ষা, ট্রেনিং, বিভিন্ন নৈতিকতা, এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। তা না হলে পরে ওই সময় তারা ডিরেইল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই সময় কিশোর কিশোরীর স্বাস্থ্য সম্পর্কে তারা না জানলে তারা বিপদগামী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। বিশেষজ্ঞদের মতে ইপটিজিং সহ বর্তমানে কিশোর কিশোরীরা যেসব অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তার অন্যতম কারণ হলো এই বয়ঃসন্ধিকালীন সময় নিয়ে অজ্ঞতা। এই ব্যাপারে পরিবার থেকে শুরু করে সামাজিক জীবনে সচেতনতা সৃষ্টি হলে এসব অপরাধ অনেকটা এড়ানো সম্ভব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে উদযাপিত হচ্ছে মাহালি সম্প্রদায়ের জিতিয়া উৎসব। প্রতি বছরই মাহালি বর্ষের প্রথম দিনে এই উৎসব উদযাপন করা হয়। সকাল 10:30টায় বর্ণাঢ্য র্যালি আর ঝুমুর গানের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গতকাল উৎসবের মূল প্রথা সূর্য পূজা অনুষ্ঠিত হয়। কথিত আছে, সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে 100 বছর আগে নিয়মিত এই উৎসবের আয়োজন করা হতো। মাঝে প্রায় 100 বছর উৎসবটি সীমিত পর্যায়ে পালিত হতো। 2008 সাল থেকে আবারও সাড়ম্বরে আয়োজন করা হচ্ছে মাহালিদের জিতিয়া উৎসব। আমার খুবই আনন্দ লাগছে যে আজকে আমাদের এই জিতিয়া পার্বণ সামাজিক উৎসব, আমাদের যেটা একেবারে হারিয়ে গিয়েছিল সেটা আমরা আবার তুলে ধরার চেষ্টা করছি। কিছু পরিচয়, টাইটেল বা সংস্কৃতি যত বইচুর নিয়ম গালাবো, আমাকে এত 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 ভালো লাগছে যে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যে এই উৎসবের মাধ্যমে এই মাহালেদের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, একতা বোধ সৃষ্টি হবে, এবং আমরা আশা করছি এই উৎসবের মাধ্যমে আমাদের মাহালের সংস্কৃতি, আমাদের ভাষা, মাহালের নাচ গান, বিশেষভাবে ঝুমের সঙ্গীত, এইগুলো আমাদের আবারও ফিরে পাবো। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গাকে বরণ করার পাশাপাশি পূজাকে আরও রঙিন করে তুলতে জেলার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে গতবারের চেয়ে এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আকাশে সাদা মেঘের ভেলা আর দিগন্তে কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গা উৎসবে। দশভুজা দেবী দুর্গার আগমনী বার্তায় উল্লসিত হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের মতে এবার দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে এবং যাবেন দোলায় চড়ে। তাই দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ার পূজা মণ্ডপগুলোতেও লেগেছে উৎসবের আমেজ। কোথাও চলছে প্রতিমা তৈরির কাজ, আবার কোথাও রং তুলির আঁচড়ে রঙিন হচ্ছে প্রতিমা। আর এসব নিয়েই দিনরাত ব্যস্ত সময় কাটছে প্রতিমা শিল্পীদের। 2 সপ্তাহের ভিতরে আমাদের কাজ সম্পূর্ণ শেষ করতে হবে। অন্যান্য বছর থেকে এবার কাজেরও চাপ বেশি, পার্টির থেকে খুব চাপ বেশি। রাতে দিনে কাজ চলতেছে, আমাদের ঘুমটুম নাই। 5-6 জন কারিগর আছে, বেতের কাজ সম্পূর্ণ মিলাইয়া আমরা 19 তারিখের আগে আমরা কাজটা কমপ্লিট করতে চাচ্ছি। এদিকে অশুভ শক্তিকে দমনে আসা দেবী দুর্গার কাছে দেশের শান্তি ও সম্প্রীতির প্রার্থনা করার কথা জানিয়েছেন পূজারীরা। পাশাপাশি উৎসব শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তারা। প্রশাসন থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে যেমন তারা আমরা পর্যাপ্ত পরিমাণ
সিকিউরিটি দেয়। থানাতে আমাদের মিটিং হয়েছে, ওইখানেও আমরা বলছি নিরাপত্তার জন্য সুন্দরভাবে আমাদের পূজা সম্পূর্ণ করতে পারি, নিরাপত্তারা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেয়। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমার মনে হয় গত বছরের থেকে যদি আরও আইন শৃঙ্খলার বাহিনী নিরাপত্তার বিষয়টা একটু বৃদ্ধি করা যায়, তাহলে নিশ্চিন্ত মনে সকলে পূজা উদযাপন করতে পারবে। অবশ্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। প্রতিটা মণ্ডপে আমরা আনসার সদস্য দিয়ে আমরা কভার করব। এর বাইরে প্রতিটা ইউনিয়নকে ঘিরে আমাদের একজন অফিসার ডেজিগনেটেড থাকবে। সিভিলের ডিএসপি এবং আমাদের ডিবি টিম তারাও সাদা পোশাকে কন্টিনিউয়াস আমাদের বিভিন্ন এলাকাকে মনিটরিং করে তাদের পেট্রোলিং এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। আগামী 19 অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ার 505টি মণ্ডপে চলবে শারদীয় দুর্গাপূজা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। ইসরায়েলি পুলিশের গুলিতে শিশু নিহত হওয়ায় পশ্চিম তীরে পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার বেথলেহেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও 2 শতাধিক বিক্ষোভকারী আহত হয়। আল আকসা মসজিদে মুসলমানদের প্রবেশকে কেন্দ্র করে রোববার আন্দোলনরত ফিলিস্তিনিদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় ইসরায়েলি পুলিশের। এতে 2 ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনের নামে জেরুজালেম ও পশ্চিম তীরের মানুষ। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের খবর। বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় ও দ্বিতীয় ম্যাচে ড্র করায় চূড়ান্ত পর্বে খেলা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জন্য। তাই তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন কোনো লক্ষ্য নেই বলে জানিয়েছেন দলের কোচ। অন্যদিকে টানা 2 ম্যাচ জয়ে অনেকটাই নিশ্চিন্ত উজবেকিস্তান। তবে স্বাগতিকদের বিপক্ষে জয়ের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানালেন হোয়াইট উলফদের কোচ। মঙ্গলবার সন্ধ্যা 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে 2 দলের ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে জয় এবারের এএফসি অনূর্ধ্ব-19 বাছাই পর্বে যে প্রত্যাশা তৈরি করেছিল দেশের ফুটবল প্রেমীদের মনে, তা ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়ায় অনেকটাই ফিকে হয়ে এসেছে। তাই শেষ ম্যাচে ভালো ফলাফল পেতে অনুশীলনের পুরো সময়টাতেই মনোযোগী ছিলেন জনি সাদরা। এদিকে 2 ম্যাচ মিলে বাংলাদেশের অর্জন মাত্র 4 পয়েন্ট। সেক্ষেত্রে সেরা 5 রানার আপ হিসেবে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে বলে জানান দলের কোচ। তাই চূড়ান্ত পর্বে খেলতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন আর কোনো উপায় দেখছেন না কোচ সাইফুল বারী টিটু। টেকনিক্যাল সাইডটাই যদি ভালো না করেন এবং অপোনেন্ট টিম যেখানে আপনাকে প্রেসার করলেই আপনি বল হারিয়ে ফেলছেন, ওই জায়গাগুলোতেই আমার মনে হয় সমস্যা। তো আলটিমেটলি যে পুরো টিমই বাজে খেলেছে আমার দৃষ্টিতে, এবং সেটার দায়ভার তো অবশ্যই অ্যাজ এ কোচ আমার। অন্যান্য গ্রুপের খবর আমরা জানি মোটামুটি বেস্ট রানার্স আপ হওয়ার সম্ভাবনা বেশ কম। সো শুড গো ফর বেস্ট মানে টিম অফ দ্য গ্রুপ, মানে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। ড্র করলে ইভেন 5 পয়েন্টস ইজ নট এনাফ। সো আমাদের পরে অবস্থাটা এরকমই যে উজবেকিস্তানকে হারাতে হবে যদি আমরা ফাইনাল রাউন্ডে খেলতে চাই। অন্যদিকে বাছাই পর্বে টানা 2 ম্যাচে জয় পাওয়ায় চূড়ান্ত পর্বে খেলার বিষয়টি অনেকটাই নিশ্চিত হোয়াইট উলফদের জন্য। কিন্তু তারপরও অনুশীলনে বেশ সিরিয়াস ছিল উজবেকিস্তানের খেলোয়াড়রা, কারণ বাংলাদেশের বিপক্ষে জয় ভিন্ন আর কিছুই ভাবছেন না বলে জানিয়েছেন দলের কোচ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমরা কোনো ছাড় দিব না। যদিও স্বাগতিক হিসেবে বাংলাদেশ কিছুটা হলেও সুবিধা পাবে, তবে মাঠেই প্রমাণ হবে কে জিতবে। আমরা তা প্রমাণ করতে প্রস্তুত রয়েছি। শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে জিতলেই চূড়ান্ত পর্বে খেলার বিষয়টি নিশ্চিত হবে বাংলাদেশের। তবে তা কতটুকু সফল করতে পারবে টিটুর শিষ্যরা, তা দেখার অপেক্ষায় দেশের সব ফুটবল প্রেমীরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার ভিন্ন ধর্মী একটি প্রতিবেদন। এই প্রথম গ্লাস ব্যবহার করে একটি সাসপেনশন ব্রিজ তৈরি করেছে চীন। হুনান প্রদেশের ইকো পার্কে নির্মিত এই সেতুটি সম্প্রতি খুলে দেয়া হয় দর্শনার্থীদের জন্য। এর নাম দেয়া হয়েছে সাহসী মানুষের সেতু। উচ্চতা ভীতি আছে এমন মানুষেরা বেশ বিপাকেই পড়বেন এই সেতু পার হতে গিয়ে। প্রাথমিক নকশায় এই ব্রিজটিতে কাঠের পাটাতন ব্যবহার করার কথা থাকলেও তার পরিবর্তে স্বচ্ছ টেম্পার্ড গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত নেন প্রকৌশলীরা। চীনের হুনান প্রদেশের পিং ইং কাউন্টির সিনিউজাই জাতীয় ইকো পার্কে নির্মাণ করা হয় 984 ফুট দীর্ঘ এই সেতুটি। স্থানীয় দুটি পাহাড়ের মধ্যে সংযোগকারী এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে সমতল থেকে 591 ফুট উপরে। বিশেষ ধরনের জুতা পায়ে দিয়ে এই ব্রিজে উঠতে হয় দর্শনার্থীদের। তবে উচ্চতা ভীতি থাকুক আর না থাকুক, প্রতিদিনই দলে দলে বহু পর্যটক এসে ভিড় করছেন এই সেতুটি দেখতে।
নিচের দিকে তাকিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করছি, যে কোনো মূল্যে উচ্চতা ভীতি কাটিয়ে উঠতে হবে আমাকে। নিচের দিকে তাকিয়ে ভয় পেয়ে আর চোখ খুলতেই চাইছে না আমাদের এই বন্ধুটি, তাই ওকে ধরে সেতু পার করছি। সাধারণের চেয়ে 25 গুণ শক্ত প্রায় 1 ইঞ্চি পুরু কাজ ব্যবহার করা হয়েছে এই ব্রিজটি নির্মাণে। সাহসী মানুষের সেতু নামে পরিচিত চীনের এই ব্রিজটি এ যাবৎকালে নির্মিত সবচেয়ে দীর্ঘ গ্লাস সাসপেনশন ব্রিজ। আদনান আহমেদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন আইজিপি। গোয়েন্দাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন আর অপরাধ বিজ্ঞানীদের। চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার প্রধান গ্রেনেড বিস্ফোরণে নিহত, বলছে পুলিশ। গ্রেনেড ও অস্ত্রসহ আরও 4 সদস্য আটক। রাজধানীতে নিজ বাসা থেকে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান খুনের ঘটনায় মামলা হয়নি এখনো। কারো সাথে বিরোধ ছিল না, দাবি পরিবারের। চলতি বছরেই 7% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ প্রধানমন্ত্রীর। বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান। এবং নিষেধাজ্ঞার পরও মহাসড়কে এখনো চলছে 3 চাকার ঝুঁকিপূর্ণ যানবাহন। বাস চালকরা ক্ষোভ জানালেও বিকল্প ব্যবস্থার দাবি সিএনজি অটোরিকশা চালকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।